আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা HTML এর অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা HTML এর টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলোর ব্যবহার দেখেছিলাম, সেই কোডগুলো এখানে রয়েছে। তো চলুন প্রথমে আমরা এই কোডগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগ একটি খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ। এটা মূলত লিঙ্ক তৈরি করার কাজে ব্যবহার করা হয় এবং অ্যাঙ্কর ট্যাগ একটি ডাবল ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ মূলত একা নিজে নিজে কাজ করতে পারে না, এর সাথে সহযোগী হিসেবে আরেকটা জিনিস লাগে যেটাকে মূলত অ্যাট্রিবিউট বলা হয়। তো চলুন প্রথমে আমরা অ্যাট্রিবিউট জিনিসটা কি সেই বিষয়ে একটু জেনে নিই। তো প্রথমে দেখব অ্যাট্রিবিউট লেখার নিয়ম। তো অ্যাট্রিবিউট লেখার জন্য প্রথমে আমাদের ব্যবহার করতে হবে অ্যাট্রিবিউটের নাম, তারপরে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপরে ডাবল কোটেশন এবং ডাবল কোটেশনের ভিতরে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে। অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আপনি এখানে আপনার যা ইচ্ছা আপনি তাই দিতে পারবেন। এখানে কোনো ফিক্সড কিছুই নেই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেমন টাইটেল অ্যাট্রিবিউট, এবং এর ভিতরে দেখুন টাইটেলের পর একটা ইকুয়াল দিয়েছি, অর্থাৎ অ্যাট্রিবিউটের পর আমি একটা ইকুয়াল দিয়েছি এবং তার ভিতর এটি ডাবল কোটেশন লিখেছি এবং ডাবল কোটেশনের ভিতরে আমি কিছু একটা লিখেছি। অর্থাৎ এখানে আপনার যা মন চাবে আপনি তাই দিবেন অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে। এরকম আরো অনেক অ্যাট্রিবিউট রয়েছে। তো প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা সামনে আস্তে আস্তে দেখব এবং প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ব্যবহারই আমরা শিখব। তো অ্যাট্রিবিউট মূলত কেন ব্যবহার করা হয়? অ্যাট্রিবিউটকে মূলত কোনো একটা ট্যাগের কার্যক্ষমতাকে বৃদ্ধি করার জন্য মূলত ব্যবহার করা হয়। অ্যাট্রিবিউট সবসময় ডাবল ট্যাগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ডাবল ট্যাগের সবসময় শুরু ট্যাগেই অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তো অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে যে অ্যাট্রিবিউটটা সবসময় ফিক্সড হিসেবে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে href। তো অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি আমি আপনাকে প্রথমে বললাম। প্রথমে অ্যাট্রিবিউটের নাম দিতে হবে, তারপর একটি ইকুয়াল দিতে হবে, তারপরে আপনাকে ডাবল কোটেশন দিতে হবে। এখন যেহেতু আমরা অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে কোনো একটা লিঙ্ক তৈরি করব, সেহেতু আমাদের এর ভিতরে কোনো একটা ওয়েব অ্যাড্রেস দিতে হবে। আশা করি আপনারা লিঙ্ক জিনিসটা সম্পর্কে পরিচিত। লিঙ্ক দ্বারা মূলত কোনো একটা নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেসকে খুঁজে বের করা হয়। ওয়েব অ্যাড্রেসকে মূলত ইউআরএল বলা হয়। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ ইউআরএল এর সাহায্যে কোনো একটা নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেসকে খুঁজে বের করা হয়। এখন চলুন একটা উদাহরণ দেখে নিই। তো এখানে আমার ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক রয়েছে। তো আমি আমার এই ইউটিউব চ্যানেলের এই লিঙ্কটাকে এখান থেকে কপি করছি। তারপরে আমাদের এই href-এর ভিতর আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। তো চলুন এখানে কিছুটা কন্টেন্ট লিখে দিই। এখন এই অংশটুকু লেখার পর কন্ট্রোল এক্স দিয়ে যদি আমরা এই অংশটুকু সেভ করি এবং এখান থেকে যদি মাউসের রাইট ক্লিক করি এবং এখান থেকে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, তাহলে দেখুন এখানে আমাদের সামনে একটা লিঙ্ক চলে আসছে। এখন এই লিঙ্কটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন সরাসরি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাতে কিন্তু সরাসরি চলে এসেছে। আবার দেখুন আমি যদি এখানে এই অপশনটাতে ক্লিক করি তাহলে দেখুন কিন্তু আবার কিন্তু আমরা সেই লিঙ্কটাতে কিন্তু আমরা চলে এসেছি। তো এটাই মূলত আমাদের ইউআরএল এর কাজ, আর এই কাজটি মূলত করে থাকে অ্যাঙ্কর ট্যাগ। তো এখানে ইউআরএল হিসেবে আমরা আমাদের যে কোনো ওয়েব অ্যাড্রেসের লিঙ্ক আমরা এখানে দিতে পারি। তো এখন আমি ইউআরএল হিসেবে আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিব। তো এই জন্য আমি প্রথমে এই অংশটুকুকে এখান থেকে কেটে নিচ্ছি, আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এই অংশটাকে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমাদের এই ওয়েব ব্রাউজার থেকে যদি আমরা আবার রিলোড করি, এখন যদি এই অংশটাতে আবার ক্লিক করি তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পেরেছি। এখান থেকে আমি আবার ব্যাকে যাচ্ছি। আমরা চাইলে একটা ট্যাগের ভিতর একই সাথে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। যেমন ধরুন এখানে আমি আরেকটা অ্যাট্রিবিউটের ব্যবহার করব, যে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট লেখার নিয়ম, প্রথমে আমাদের অ্যাট্রিবিউটের নাম দিতে হবে, তারপরে ইকুয়াল, তারপরে ডাবল কোটেশন এবং এর ভিতরে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে। তো এই টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালুটা আবার ফিক্সড করা, অর্থাৎ এটা আপনি নিজের ইচ্ছা মতো চাইলে দিতে পারবেন না। তো টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা যেটা ব্যবহার করব সেটি হচ্ছে ব্ল্যাঙ্ক। প্রথমে একটি আন্ডারস্কোর দিতে হবে, তারপর একটি ব্ল্যাঙ্ক লিখতে হবে। তো এরপর আমরা এই অংশটুকুকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পরে এখান থেকে আমরা আবার রিলোড করব। তো আমরা যদি এখন এই লিঙ্কটাতে ক্লিক করি, তো আগে কি হতো, আমরা এই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের এই যে আমরা যেই ট্যাবের ভিতরে ছিলাম সেই ট্যাবের ভিতরেই কিন্তু আমাদের লিঙ্কের আউটপুটটা দেখতে পারতাম। কিন্তু আমরা যখন এখন এখানে ক্লিক করবো এই লিঙ্কটার উপর, দেখুন তখন সে একটা নতুন ট্যাবের ভিতর আমাদের এই ওয়েবসাইটটাকে প্রদর্শন করতেছে।
এই কাজটাই মূলত এই টার্গেট অ্যাট্রিবিউট করে থাকে। এখন আমরা অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে কিভাবে মেইল পাঠাতে হয় সেই বিষয়টা শিখব। প্রথমেই আমি এখান থেকে আমার টাইটেলটা চেঞ্জ করে নিচ্ছি। তো টাইটেলের নাম চেঞ্জ করে আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে নিলাম। তারপর আমি যদি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এখান থেকে যদি রিলোড করি, তাহলে এই দিকটা খেয়াল করবেন। দেখুন এখন কিন্তু আমার টাইটেলের নামটা কিন্তু এখন Anayet360 হয়ে গেছে। তো এখন আমরা অ্যাঙ্কর ট্যাগের সাথে মেইলের ব্যবহারটা দেখব। এর জন্য প্রথমে আমরা একটা নতুন লাইন নিয়ে নিব ব্রেক ট্যাগের মাধ্যমে। তো মেইল তৈরি করার পূর্বে আমাদের প্রথমে একটা কাজ করতে হবে। প্রথমে আমাদের মেইল সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তো এই মেইল সফটওয়্যারটা ওপেন করার পরে আপনাদের সামনে এটা লগইন করতে হবে। আমি জিমেইল দিয়ে লগইন করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনারা যখন লগইন করবেন জিমেইল দিয়ে তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে রাখছি। এখন আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ লিখছি এখানে এবং এর ভিতরে আমি কিছু কন্টেন্ট লিখে দিচ্ছি। এখন মেইল লেখার জন্য প্রথমে আমাদের একটি কোড লিখতে হয়, সেটি হলো মেইল টু। তো মেইল টু লেখার পরে আমাকে একটা কোলন দিতে হবে। মনে রাখতে হবে এদের মাঝখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। তো মেইল টুর পরে আপনি যার কাছে ইমেল পাঠাতে চাচ্ছেন তার ইমেল অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। তো আমি এখানে একটা উদাহরণ হিসেবে একটা ফেক জিমেল অ্যাকাউন্ট আমি এখানে ব্যবহার করব। এখন এই অংশটাকে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমার এখান থেকে যদি আবার রিলোড করি, তাহলে দেখুন আমার কিন্তু সেন্ড ইমেল নামে আরেকটা লিঙ্ক চলে আসছে। তো আমি যদি এখন এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে কি হবে? দেখুন আমি যদি এই লিঙ্কটাতে একবার ক্লিক করি, তাহলে এখন এখানে খেয়াল করুন, ফ্রম ফ্রম হলো আপনি এখানে যে জিমেল অ্যাকাউন্ট দ্বারা লগ ইন থাকবেন এই জন্য সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার এই ফর্মে দেখাবে এবং আপনি যার কাছে পাঠাবেন দেখুন তার এখানে কিন্তু anayet360gmail.com রয়েছে, যেটা মূলত আমরা কিন্তু এখানে দিয়েছিলাম। চলুন আমরা যদি এটাকে একটু চেঞ্জ করে দিই। এখন যদি আবার এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমরা এখান থেকে যদি আবার একটু রিলোড করি, তারপর আবার যদি একবার সেন্ড ইমেলে ক্লিক করি, দেখুন এখন কিন্তু anayet360 পুরো তার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু লিঙ্ক ট্যাগের সাহায্যে ইমেল পাঠাতে পারি। আপনারা যদি এখানে ভালো করে ইমেলের ক্ষেত্রে ভালো করে খেয়াল করেন, দেখুন এখানে কিন্তু একটা সাবজেক্ট নামেও একটা অপশন রয়েছে। তো আমরা চাইলে কিন্তু এই সাবজেক্টের কাজটাও কিন্তু এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে করতে পারি। তো এখন দেখবো আমরা কিভাবে এই সাবজেক্ট লিখতে পারি। তো সাবজেক্ট লেখার জন্য প্রথমে আপনারা এই জিমেইল নেমের পরে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। তো কোশ্চেন মার্ক দেওয়ার পরে এখানে সাবজেক্ট লিখবেন। বানান আপনাকে ঠিক রাখতে হবে এবং এর মাঝখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না এবং সাবজেক্টের পরে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পর আপনি সাবজেক্টে যেটা লিখতে চান আপনি সেটা দিতে পারেন। তো আমি এখানে সিম্পল একটা টেক্সট লিখলাম হাবিজাবি, যেটা আমার মনে আসলো আর কি। তো এখন এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তো সেভ করার পরে অ্যাগেন আমি এটাকে রিলোড করতেছি। রিলোড করার পর আমি যদি এখন সেন্ডে ক্লিক করি, আপনারা জিনিস খেয়াল করুন এই সাবজেক্ট অপশনে কিন্তু আমার এই সাবজেক্টের পর আমি যে অংশটুকু লিখেছিলাম সেই অংশটুকু কিন্তু এখানে চলে এসেছে। তো এভাবে আপনারা ইমেলেরও ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
Thanks for watching.